হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের তৃতীয় শ্রেণীর গণিত বই থেকে আমরা 7 নম্বর পৃষ্ঠা থেকে 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যত অঙ্ক আছে সেগুলো সমাধান করব। এর আগে আমরা 1 নম্বর পৃষ্ঠা থেকে 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে ফেলেছি, তাই যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। দেখো, এখানে বলা হয়েছে সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। তো এখানে অঙ্কতে বলা হয়েছে নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে। পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে ড্যাশটি চাকা। আমরা সকলেই জানি সাইকেলে দুটি করে চাকা থাকে, তাহলে এখানে কি লিখব? 2। তিনজনের সাইকেলে মোট ড্যাশটি চাকা। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, কোনো কিছু একই সংখ্যায় বাড়তে থাকলে সেটা কিন্তু গুণ করতে হয়। এখানে দেখো, তিনজনের সাইকেলে প্রত্যেকেরই কিন্তু দুটি করে চাকা আছে, তাহলে 2 2 2 এটা কিন্তু একই সংখ্যায় বেড়ে চলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা গুণ করে এটার উত্তর বার করব। তো কীরকম গুণ করব? না, তিনজনের সাইকেল, তাহলে তিনটে সাইকেল, তাহলে 3 গুণিত প্রত্যেক সাইকেলের কটি করে চাকা? না, দুটি করে চাকা, তাহলে গুণিত 2। তাহলে 3 2 কি হয়? না 6 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? না 6টি চাকা। তারপর বলা হয়েছে বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে 4টি ঝুড়ি দেখল। প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। রমজান বলল মোট এতটি তরমুজ আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আগেরই মতো করব। তাহলে কি বলা হয়েছে? না 4টি ঝুড়ি, প্রত্যেক ঝুড়িতে 6টা করে তরমুজ আছে, তাহলে 4 গুণিত কি করে দেব? না 6 করে দেব। তাহলে 4 6 কি হয়? 24 হয়। নামটা পড়লেই তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে কি লিখব? 24টি তরমুজ আছে। তারপর বলা হয়েছে এবার তারা ফোন বুথে গেল। ফোন বুথ বলতে তোমরা হয়তো এটার সঙ্গে অনেকেই পরিচিত বা অনেকেই পরিচিত নয়। তো আগে যখন সকলের কাছে এরকম মোবাইল ফোনটা ছিল না, তখন মার্কেটে, বাজারে এইরকম ফোন বুথ পাওয়া যেত। সেখানে ফোন রাখা থাকতো, আর কেউ প্রয়োজনে পড়লে সেই ফোন বুথে গিয়ে অন্যকে ফোন করতো। ঠিক আছে? সকলের কাছে যখন এরকমভাবে মোবাইল ফোনটা অ্যাভেলেবেল ছিল না, তখন এইরকম ফোন বুথ কিন্তু প্রত্যেক বাজারেই কিন্তু পাওয়া যেত, একটা দুটো করে। তো সেই রকম ফোন বুথে গেল। মিতা 2টি ফোন করলো, নীলু একটা ও রমজান একটা ফোন করলো। তাহলে তারা মোট কটা ফোন করলো? না, মিতা 2টো, নীলু একটা, তাহলে 3টে হলো, আর তার সঙ্গে রমজান আর একটা, তাহলে 2 যুক্ত 1 যুক্ত 1, তাহলে কি হবে? না 4টে ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাহলে তাদের মোট কত টাকা দিতে হলো? না, কটা ফোন করেছে? 4টে, তাহলে প্রত্যেকটা ফোন কল 2 টাকা করে, তাহলে 4 গুণিত 2, তাহলে 4 2 কত হবে? 8 টাকা দিতে হলো। তারপর বলা হয়েছে তারপর নীলু 4 আঁটি শাক কিনলো। 1 আঁটি শাকের দাম 5 টাকা। নীলু দিল ড্যাশ টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? না 4 আঁটি শাক, তাহলে 4 বসিয়ে দেব, গুণিত প্রত্যেকটা মানে একটা আঁটির দাম কত? না 5 টাকা, তাহলে 4 গুণিত 5, তাহলে নামটা পড়ো, 4 5 কত হয়? 20 টাকা। তাহলে এরপরে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো। একটা লেবুর দাম 4 টাকা, তাহলে 2টি লেবুর দাম কি হবে? এর আগে তোমরা করে এসেছো, তাহলে কি করতে হবে? না 2টো গন্ধরাজ লেবু, তাহলে 2 লিখে দেব, আর একটা লেবুর দাম কত? না 4 টাকা, তাহলে 4 বসিয়ে দেব, তাহলে 2 4 কত হয়? 8 হয়। এরপর বলা হয়েছে একটা বেলের দাম দিল 7 টাকা, তাহলে রমজান মোট কত টাকা দিল? না গন্ধরাজ লেবুর তাহলে কত টাকা বেরিয়েছিল? 8 টাকা। এখানে তাহলে 8 লিখে দেব, তাহলে যুক্ত একটা বেলের দাম 7 টাকা, সেটা বসিয়ে দেব, তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়? 15 টাকা। তারপর বলা হয়েছে মিতা 2টি লাউ আর একটা এঁচড় কিনল। লাউ 9 টাকা করে, তার মানে একটা লাউয়ের দাম 9 টাকা। 2টি লাউয়ের দাম তাহলে কত হবে? না 2 গুণিত কত বসাবো? হ্যাঁ ঠিক বলেছ, 9 বসাবো, তাহলে 2 9 কত হয়? 18 টাকা। তাহলে এখানে 18 বসিয়ে দেওয়া হলো। তারপর বলা হয়েছে মিতা
একটা এঁচোড়ের দাম দিল ১৭ টাকা, তাহলে মোট সে কত টাকা দিল? না, দুটি লাউয়ের দাম কত বেরিয়েছিল? ১৮, তাহলে প্রথমের ঘরে ১৮ বসিয়ে দেব, তারপর যুক্ত এঁচোড়ের দাম বসিয়ে দেব ১৭ টাকা, একটা এঁচোড় কিনেছিল, তাহলে ১৭ টাকা বসিয়ে দিলাম, তাহলে ১৮ আর ১৭ যোগ করলে কত হয়? না, যদি ওপরে ১৮ লেখো এবং নিচে ১৭, তাহলে ৭-এর পর থেকে ৮ গাঁট পর্যন্ত গুনবে, তাহলে কত হয়? ১৫, ১৫-র ৫ বসিয়ে দিলে হাতে থাকলো কত? না ১, তাহলে সেই ১টা যোগ হয়ে যাবে এই নিচে ১ আর ১ যোগ করলে কত হয়? ২, তার সঙ্গে এই হাতের ১টা যোগ করে দেবে, তাহলে ২ এর সঙ্গে ১ যোগ করে দিলে কত হচ্ছে? না ৩, তাহলে মোট হবে ৩৫ টাকা। এরপর বলা হয়েছে তাদের মোট খরচ ড্যাশ টাকা। এইটা কিন্তু খুব মাথা ঠান্ডা করে তোমাদের ভাবনা চিন্তা করে লিখতে হবে, তাহলে তোমরা ভেবে দেখো তারা যে বাজারে গিয়েছিল তারা মোট কত টাকা করে খরচ করেছে, না প্রথমেই বলা হয়েছে যেটা, সেটা দেখবে যে তারা খরচা করেছিল ৪টে ফোন করেছিল, তাহলে সেই ৪টে ফোনের দাম কত বেরিয়েছিল? না ৮ টাকা, তাহলে সেই ৮ টাকা যোগ করবে, তার সঙ্গে কত না যোগ করবে, তার সঙ্গে যোগ করতে হবে শাকের আঁটি কিনেছিল, তাই তো? শাকের আঁটির মোট দাম কত বেরিয়েছিল? না ২০ টাকা, তাহলে ৮-এর সঙ্গে ২০ যোগ করলে। এরপর বলা হয়েছে দুটি লেবু আর একটা বেল কিনেছিল, সেই দুটোকে আমরা তার যে মোট টাকাটা বেরিয়েছিল কত? না ১৫ টাকা, তাহলে সেটা যোগ করে দিলে, তাহলে শেষে থাকলো কত? না লাউ আর এঁচোড়ের যে দামটা হয়েছিল অর্থাৎ ৩৫ টাকা, তাহলে একসঙ্গে ৮, ২০, ১৫ আর ৩৫ যোগ করলে কত হয়? না ৭৮ টাকা, তাহলে এখানে কি বসাবে? না মোট খরচ হলো ৭৮ টাকা। এর পরের অঙ্কতে বলা হয়েছে যোগের বদলে গুণ। কতকে কত দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে, সেটাই কিন্তু এখানে তোমাদের বার করতে হবে। তো এখানে তোমরা অঙ্কটাকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে যে সংখ্যাটা বারবার লেখা আছে সেটা একবার বসানো হয়েছে, আর যতবার এই সংখ্যাটা আছে সেটাকে গুণে গুণের চিহ্ন দিয়ে সেই সংখ্যাটাকে বসানো হয়েছে। অর্থাৎ সহজ করে বললে দেখতে পাবে যে এখানে দেখো প্রথমেই ৩ যুক্ত ৩ আছে, তাহলে ৩ সংখ্যাটা বারবার আছে, তাই এখান থেকে একটা ৩ দেখো পাশের ঘরেতে বসানো হয়েছে প্রথমেই। তারপর এই যে ৩ যুক্ত ৩, তাহলে কতবার আছে? ২ বার আছে, তাহলে গুণিতর চিহ্ন দিয়ে দেখো ২ বসানো হয়েছে। এবার এটাকে যদি গুণ করা হয় আর যোগ করা হয় এই ৩ যুক্ত ৩কে, দেখবে দুটোর যে যোগফল এবং যে গুণফল এই দুটোর উত্তর কিন্তু সমান হবে। যেমন ৩ যুক্ত ৩ করলে হয় ৬, আর এই দিকে যদি গুণ করা হয় ২ ৩-এ ৬ হয়। তাহলে সেরকমভাবেই আমরা পরের অঙ্কগুলো করে নেব। দেখো এখানে ৫ যুক্ত ৫ যুক্ত ৫ আছে, তাহলে প্রথমেই একটা ৫ আমরা বসিয়ে নেব, তারপর দেখব গুণিতর চিহ্ন দেওয়ার পর যে ৫ সংখ্যাটা কতবার আছে, ৩ বার আছে, তাহলে গুণিতর চিহ্ন দিয়ে আমরা ৩ বসিয়ে দেব, তাহলে এই ক্ষেত্রে ৩ ৫-এ কত হয়? না ১৫ হয়। এইদিকে যদি আমরা এই ৩টে ৫কে যোগ করি তাহলে তারও উত্তর কিন্তু ১৫ হবে। এরপর যেটা আছে সেটা দেখে নেব অঙ্কটা। দেখো ৭ যুক্ত ৭ যুক্ত ৭ যুক্ত ৭, অর্থাৎ ৭ সংখ্যাটা ৪ বার আছে, এটাকে যদি যোগ করা হয় উত্তর হবে ২৮। এবার আমরা কি করে গুণফলটা বার করতে পারি গুণ করে? না দেখো ৭ সংখ্যাটা বারবার আছে, তাহলে একটা ৭ আমরা এখানে প্রথমেই লিখব, তারপর গুণিতর চিহ্ন দেব। এবার দেখব এই ৭ সংখ্যাটা কতবার আছে, ৪ বার আছে, তাহলে এখানে আমরা ৪ বসিয়ে দেব, তাহলে ৪ সাথে কত হয়? না ২৮ হয়। দেখো যোগফল এবং গুণফল দুটো কিন্তু সমান হলো। এর পরের অঙ্কগুলো তোমরা অনায়াসেই করে নিতে পারবে আশা করছি। দেখো এর পরের অঙ্কগুলোতে তাহলে আমরা বিস্তারিতভাবে না করে আমরা একেবারে যেগুলো শিখে এসেছি সেরকমভাবে করে ফেলি। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখব? ৮, গুণিতর চিহ্ন দেব, দিয়ে লিখব ৪, তাহলে ৪ ৮-এ কত হয়? ৩২ হয়, আর এখানে ৪টে ৮কে যোগ করলেও কিন্তু ৩২ হয়। এরপর দেখো আছে ৫টা ৬, তাহলে একটা ৬ লিখলাম, গুণিতর চিহ্ন দেব, দিয়ে লিখব ৫, তাহলে ৫ ৬ কত হয়? ৩০ হয়, আর এদিকে ৫টা ৬কে যোগ করলেও কিন্তু যোগফল ৩০ হয়। তারপর দেখো আছে ৫টা ৯, তাহলে একটা ৯ লিখে নিলাম, আর গুণিতর চিহ্ন দিয়ে কত লিখব? হ্যাঁ ঠিক বলেছ, ৫ লিখব, তাহলে ৫ ৯ কত হয়? ৪৫, আর এই দিকে যদি আমরা যোগ করি সেই যোগফলও কিন্তু হবে ৪৫। এরপর আমরা পরের যে অঙ্কটা আছে সেটা দেখে নেব।
এর পরের অঙ্কে বলা হয়েছে দেখো, ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক ঠিক মতো রং দিই। তো এই ক্ষেত্রে দেখো যে আড়াআড়ি তোমাদের লাইনটা দেওয়া হয়েছে, সেখানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, আর বাঁ দিকে স্তম্ভের মতো লম্বা লাইনে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা পাশাপাশি গুণ করে বসাবো। তো একটা হচ্ছে বাঁ দিকের স্তম্ভ থেকে একটা সংখ্যা নেব, আর এই যে আড়াআড়িভাবে স্তম্ভতে যে সমস্ত সংখ্যাগুলো লেখা রয়েছে সেইগুলো দিয়ে গুণ করে আমরা বসাবো। ঠিক আছে, আড়াআড়িভাবে বসাবো। তাহলে 1 1 এ 1, 1 2 এ 2, 1 3 এ 3, 1 4 এ 4, 1 5 এ 5 হলো। তারপর দেখো 2 এর নামটা, 2 1 এ 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10, 3 1 এ 3, 3 2 এ 6, 3 3 এ 9, 3 4 এ 12, 3 5 এ 15, 4 1 এ 4, 4 2 এ 8, 4 3 এ 12, 4 4 এ 16, 4 5 এ 20। 5 এর নামটা এরকমভাবে বসাবে। আচ্ছা, 6 এর নামটাও বসালে, আর আমি এগুলো পড়ে শোনাচ্ছি না, আমি তোমাদের এখানে নামটাগুলো কি হবে সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এরপর দেখো রঙের ক্ষেত্রে তোমরা কি করবে। এখানে বলা হয়েছে গুণফলের দশকে 4 থাকলে লাল রং দিই। তাহলে এখানে দেখো দশকে 4 আছে কোন কোন ক্ষেত্রে, না 40 আর 45-ও দেখা যাচ্ছে, তাহলে এই দুটো আমরা লাল রং করে দেব। তারপর বলা হয়েছে গুণফলের দশকে 3 থাকলে হলুদ রং দিই। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা দশকের ঘরে 3 পাচ্ছি, না এখানে দেখো 30-এর ঘরে 30 পাচ্ছি, তারপর পাচ্ছি তোমাদের 35, তারপরে আছে 32 আর 36। তাহলে এইগুলো হলো তোমাদের এইগুলো হলুদ রং করতে হবে। এরপর দেখো বলা হয়েছে গুণফলের দশকে 2 থাকলে নীল রং দিই। তাহলে দশকে 2 আছে এইরকম সংখ্যা পাওয়া গেছে দেখো 20, তারপর আবার 20 পাওয়া গেছে 25, 24, 21, 28, 24, 27 এইগুলো। তাহলে এইগুলো আমরা কি করব, না নীল রং করে দেব। তারপর বলা হয়েছে গুণফলের দশকে 1 থাকলে সবুজ রং দিই। এরকম পাওয়া গেছে দেখো 10, 12, 15, 12, 16, 10, 15, 12, 18, 14, 16 এবং 18। তাহলে এইগুলো আমরা করে দেব সবুজ রং। এরপর বলা হয়েছে গুণফলের দশকে 0 থাকলে গোলাপি দিই। গোলাপি রং তোমরা এই ক্ষেত্রে দেখবে যে দশকের ঘরে 0 বলতে অর্থাৎ যেই সংখ্যাগুলো একটা করে আছে, অর্থাৎ শুধুমাত্র এককের ঘরের সংখ্যা, তো সেই সমস্তগুলো আমরা গোলাপি রং করে দেব। তাহলে এরপর বলা হয়েছে নীল রং দিয়েছি কটি ঘরে, 8টি ঘরে, লাল রং দিয়েছি 2টি ঘরে, আর হলুদ রং দিয়েছি 4টি ঘরে, গোলাপি রং দিয়েছি 19টি ঘরে এবং সবুজ রং দিয়েছি 12টি ঘরে, তাই তো? তাহলে এখানে বেশি ঘরে দিয়েছি কোন রংটা, না গোলাপি রংটা। এর পরের অঙ্কে বলা হয়েছে সমান ভাগে ভাগ করি। 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই। তো এই ক্ষেত্রে দেখো 3 থেকে শুরু করবে করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিতে হলে তাহলে কোথায় কোথায় রংটা হবে, না 3-এতে রং হবে, তারপর 2টো ঘর ছেড়ে দেবে, দিয়ে 6 নম্বর ঘরে রং করবে, আর শেষে 9 নম্বর ঘরে রং হবে। তাহলে এটা হয়ে গেল। তারপর দেখো 1-এর দাগের অঙ্কে বলা হয়েছে রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে। রানার দাদু 9টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। রানা প্রত্যেককে ড্যাশটি করে সন্দেশ দিল। তাহলে এটা কিভাবে বার করব, না প্রথমে আমরা লিখব 9, কারণ 9টা সন্দেশ দিয়েছে, আর কটা বন্ধুর মধ্যে ভাগ করা হয়েছে, 3টে বন্ধুর মধ্যে, তাহলে ভাগিতর চিহ্ন দিয়ে আমরা কি লিখব, 3। তাহলে 3 তিরিকে 9 হয়। তাহলে আমাদের ভাগফল কত হবে, না 3। তাহলে রানা প্রত্যেককে 3টি করে সন্দেশ দিল। তারপর দেখো 2-এর দাগের অঙ্কে বলা হয়েছে আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টা কলা সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক হনুমান ড্যাশটি করে কলা পেল। তাহলে এই ক্ষেত্রে হনুমানের সংখ্যা কটা, না 4টে। ঠিক আছে, আর কটা কলা দেওয়া হয়েছে, না 16টা কলা। তাহলে 16 ভাগিত 4, তাহলে 4 4-এ 16। তাহলে ভাগফল কত বেরোলো, না 4। তাহলে প্রত্যেক হনুমানকে 4টি করে কলা দেওয়া হবে। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন। আমিনারা প্রত্যেকে ড্যাশটা করে চকলেট পেল। তাহলে কি হবে, না 15 ভাগিত 5, তাই তো? তাহলে 5 3-এ 15 হয়, তার মানে ভাগফল বেরোলো কত, 3। তাহলে এখানে উত্তর হবে
প্রত্যেকে 3টে করে চকলেট পেল। এরপর 4 দাগে বলা হয়েছে রিমলি বইয়ের তাকে 21টা বই রাখবে। 3টে খোপ, প্রতি খোপে সমান বই রাখতে হবে। রিমলি প্রত্যেক খোপে ড্যাশটা বই রাখলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে? অবশ্যই আমরা বইয়ের সংখ্যাটা আগে লিখব। কটা বই? না 21টা বই, 21 ভাগিত কটা খোপে রাখবে? না 3টে খোপে, তাহলে ভাগিত 3। তাহলে এবার আমরা যদি ভাগ করি, 3-এর নামটা পড়ো, কততে 21 হয়? না 3 7-এ 21 হয়। তার মানে ভাগফল কত বেরোলো? না 7 বেরোলো। তারপর দেখো 5 দাগের অঙ্কে বলা হয়েছে সবুজরা 4 বন্ধু জল ছেঁচে 24টা মাছ ধরলো। সমান ভাগে ভাগ করে প্রত্যেকে ড্যাশটা করে মাছ পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? না প্রথমেই মোট কটা মাছ ধরা হয়েছে সেই সংখ্যাটা বসিয়ে দেবো, অর্থাৎ 24। তারপর ভাগিতর চিহ্ন দেব। এরপর বলা হয়েছে 4টে বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে, তাহলে 4 লিখে দেব। তাহলে 4 কতয় 24 হয়? না 4 6 24 হয়। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো? না প্রত্যেকে 6টা করে মাছ নিল। পরের অঙ্কতে বলা হয়েছে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি, 2টো করে সমস্যা তৈরি করি। তো এই ক্ষেত্রে দেখো তোমাদের 1 দাগের ক আর খ এই দুটো অঙ্ক কিন্তু করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা পরের অঙ্কগুলো দেখে নেব। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাদের শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে, আর প্রথম দেখো যুক্ত 3 শুধু এইটাই দেওয়া আছে, কিন্তু এমন একটা সংখ্যা 3-এর সঙ্গে যোগ করতে হবে যেটার যোগফল কিন্তু 8 হবে, আর 4-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার গুণফল কিন্তু 8 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 3-এর সঙ্গে 5 যোগ করতে পারি, আর এই ক্ষেত্রে 4-এর সঙ্গে আমরা 2 গুণ করতে পারি। তাহলে কিন্তু তাদের দুটোরই যে উত্তর সেটা কিন্তু 8 হবে। তো এই ক্ষেত্রে আমরা তো অঙ্কটা দেখে নিলাম, কিন্তু আমরা এর যে সমস্যা সেটা তৈরি করব। তাহলে প্রথমে যে কয়ের দাগের সমস্যাটা, সেটা আমরা যে 5 যুক্ত 3 করেছি সেটা দিয়ে সমস্যাটা আমরা এখানে লিখব। দেখো, দিদি তোমাকে 5টি লজেন্স দিল, পরে দাদা তোমাকে আরও 3টি লজেন্স দিল, তোমার কাছে এখন কটি লজেন্স হলো? তাহলে এই ক্ষেত্রে 5 যুক্ত 3 করলে আমরা উত্তর পাবো 8। তারপরের যে সমস্যাটা যদি আমরা লিখি, এরকমভাবে লিখতে পারি যে 4 বন্ধু সাইকেলে চেপে স্কুলে যাচ্ছে, প্রত্যেক সাইকেলে চাকার সংখ্যা 2টি। তাহলে তাদের 4 জনের সাইকেলের চাকার সংখ্যা কত? তাহলে এই ক্ষেত্রে কটা সাইকেল? না 4টে সাইকেল। আর প্রত্যেকটা সাইকেলের চাকার সংখ্যা কটি? না 2টি। তাহলে 4 গুণিত 2 করে দিলে এখানে উত্তর কিন্তু 8 বেরিয়ে যাবে। এরপরে যে 3-এর দাগের সমস্যাটা আছে সেটা দেখে নেব। তাহলে দেখো এখানে কিন্তু উত্তর দেওয়া হয়েছে 10। তাহলে আমাদের এমন এমন সংখ্যা বসাতে হবে যার কিন্তু উত্তর বেরোবে 10। তাহলে আমরা প্রথম সমস্যাটা দেখে নিই। দেখো, যদি আমরা এইরকমভাবে করি, তোমার সাজিতে প্রথমে 13টি ফুল ছিল, রাস্তায় 3টি ফুল পড়ে গেল, এখন তোমার সাজিতে কটা ফুল আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? না 13টা ফুল আগে ছিল, 3টে ফুল পড়ে গেছে, তাহলে 3 সংখ্যাটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 13 থেকে 3 বাদ দিলে, অর্থাৎ বিয়োগ করলে থাকে কত? না 10। তাহলে এই সমস্যাটা হয়ে গেল। তারপর দেখো ক্ষয়ের দাগের সমস্যার ক্ষেত্রে আমরা লিখতে পারি দাদা ছিপ দিয়ে 4টে মাছ ধরলো ও বাবা ধরলো 6টা। তাহলে দাদা ও বাবা মিলে মোট কটা মাছ ধরলো? তাহলে এই ক্ষেত্রে 4 যুক্ত 6 সমান 10, তাই তো? 4 আর 6 যোগ করলে 10 হয়। তাহলে এই ক্ষেত্রেও দেখো সমস্যাটা লেখার পর অঙ্কটা করতে কিন্তু উত্তরটা মিলে গেল। এর পরের অঙ্কে বলা হয়েছে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি, প্রথম ঘরের সংখ্যাটি 20-র মধ্যে লিখি। অর্থাৎ 1 থেকে 20-র মধ্যে লিখবে, সেটা যেন 21 পর্যন্ত না চলে যায়। দেখো, এই ক্ষেত্রে তোমাদের যে ছবিটা দেওয়া হয়েছে তার মাঝখানে 3 লেখা আছে বড় করে। অর্থাৎ তোমাদের এমনভাবে এখানে ভাগ করার সংখ্যাগুলো বসাতে হবে যেন মাঝখানে 3, অর্থাৎ তাদের ভাগফলের যে উত্তরটা আসবে সেটা যেন 3 হয়। তো এই ক্ষেত্রে তোমাদের সহজ একটা উপায় আমি বলে দিই। দেখো, প্রত্যেকটা নামতা আশা করি তোমরা সকলেই এতদিনে 1 থেকে 9 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত যাই বলি না কেন নামতা মুখস্থ করে ফেলেছ। তো প্রত্যেক ঘরের তোমরা মোটামুটি 3-এর ঘর পর্যন্ত প্রত্যেকটা নামতা মনে করলে বা লিখে ফেললে খাতায়। তো সেই ক্ষেত্রে দেখবে 3 নম্বর যে লাইনটা আসছে সেখানে নিচের দিকে দেখো যে সংখ্যাটা আছে সেটা প্রথমে লিখবে, তারপর ভাগিতর চিহ্ন দিয়ে ওপরের সংখ্যাটা লিখে দেবে। তাহলে দেখো তাদেরই কিন্তু উত্তর প্রত্যেকটার 3 আসবে, তাই তো? ভাগ করতে গেলে আমরা যখন নামতাটা যেইভাবে পড়ি আর কি, তার যে মাঝখানের সংখ্যাটা থাকে সেটাই তো সবসময় উত্তরের ক্ষেত্রে আসে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এইরকমভাবে এই ট্রিকটা ইউজ করো, তাহলে দেখবে খুব সহজে তোমাদের এই অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে।
তাহলে আমরা প্রথম ঘরটাতে যদি লিখি 9/3, তাহলে তার উত্তর হবে কিন্তু 3। তারপর আমরা লিখব, দেখো 15/5 করলে তার উত্তর হবে 3। তারপর এখানে দেখো 12/4 তো করাই আছে, তাহলে এটাও কিন্তু ভাগ করলে এর উত্তর হবে 3। তারপর এর সংখ্যাটাতে আমরা লিখতে পারি 21/7, সেই ক্ষেত্রে উত্তর আসবে 3। আর এইখানে 18/6 তো দেওয়াই আছে, এর কিন্তু উত্তর হবে 3। তাহলে এই সমস্যাটা কিন্তু হয়ে গেল। এর পরের অঙ্ক দেখে নেব। এর পরের অঙ্কে কি বলা হয়েছে না, রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি। তো রেলগাড়ির যে কামরাগুলো, সেই এক একটা কামরাকে কিন্তু বগি বলা হয়। তো যাই হোক, এখানে ছবিতে দেখো প্রথমেই যে রেলগাড়িটা দেওয়া আছে সেখানে সংখ্যার বিন্যাস দেখে কিন্তু বোঝা যাচ্ছে, দেখো 1 করে বাদ দিয়ে লেখা হয়েছে। এই ক্ষেত্রে তাহলে কি হবে না, 2 এর পর 3 হয়, সেটা বাদ চলে গেছে, তারপর 4 বসেছে, 4 পর 5 হয়, সেটা বাদ চলে গেছে, তারপরে 6 বসেছে, 6 পর 7 হয়, সেটা বাদ চলে গেছে, গিয়ে 8 বসেছে। তাহলে এইভাবে যদি আমরা বসাই, তাহলে পরপর কি কি সংখ্যা বসবে না, 10, 12, 14, 16, 18 তো দেওয়াই আছে, 20 এবং শেষে হবে 22। তারপর দ্বিতীয় যে রেল লাইন বা রেলগাড়ি দেওয়া আছে, সেখানে দেখো 1 করে বাদ দিয়ে এখানেও কিন্তু বসানো হয়েছে। তবে এখানে বাদটা কীরকমভাবে দেওয়া হয়েছে, এখানে কিন্তু বেশিরভাগ বিজোড় সংখ্যাগুলো বসানো হয়েছে আর জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 1 পর 2 হয়, 2টা বসানো নেই, 3 বসানো আছে। এরকমভাবে 3 পর 4 হয়, 4 বাদ দিয়ে 5 বসানো আছে। তাহলে এইরকমভাবে কোন সংখ্যাগুলো আমাদের বসাতে হবে না, 7। তারপরে তো 9 বসানোই আছে, তারপরে হবে 11, 13, 15, 17, 19 আর শেষে 21 হবে। এরপর তৃতীয় যে রেলগাড়ি, সেখানে বসানো আছে যে সংখ্যাগুলো, সেই অনুযায়ী দেখলে এখানে কিন্তু 5 করে কমিয়ে, অর্থাৎ 5 বিয়োগ করে সংখ্যাগুলো লেখা আছে। অর্থাৎ 50 দেওয়া আছে প্রথমে, 50 থেকে 5 যদি বিয়োগ করে দেওয়া হয়, হয় 45। দেখো তারপরে 45 বসানো আছে। এরপর 45 থেকে যদি 5 বিয়োগ করে দেওয়া হয়, তাহলে 40 হয়। তো এখানে সেই অনুযায়ী 40 বসানো আছে। তাহলে সেই অনুযায়ী যদি 5 করে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে আমাদের পরপর সংখ্যা কোনগুলো হবে না, 35, 30, 25, 20, 15, 10, 5 এবং 5-এর সঙ্গে যদি আবার 5 বিয়োগ করে দেওয়া হয়, তাহলে শেষে হবে কত না 0। এরপর দেখো চতুর্থ যে রেলগাড়ির লাইনটা দেওয়া আছে, সেইখানে কিন্তু 10 যোগ করে লেখা হয়েছে। 2 এর সঙ্গে 10 যোগ করলে হয় 12, 12-র সঙ্গে 10 যোগ করলে হয় 22, আবার 22-এর সঙ্গে 10 যোগ করলে হয় 32। এইরকমভাবে তাহলে পরের সংখ্যাগুলো কি কি হবে না, 42, 52, 62, 72, 82, 92 এবং 102। এরপর পঞ্চম যে লাইনটা আছে, সেখানে 3 যোগ করে লেখা আছে। তাহলে 3-এর সঙ্গে 3 যোগ করলে হয় 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে হয় 9। তাহলে ফাঁকা ঘরগুলোতে কি কি বসবে না, 12, 15, 18, 21, 24, 27, 30, 33। তারপর দেখো ষষ্ঠ যে রেলগাড়িটা আছে, সেখানে 3 করে কিন্তু বিয়োগ করে দিয়ে সংখ্যাগুলো এখানে বসানো হয়েছে। 96 থেকে যদি 3 বাদ দেওয়া হয়, তাহলে হয় 93। এইরকমভাবে ফাঁকা ঘরগুলোতে আমরা তাহলে কি লিখবো না, 84 থেকে 3 বাদ দিয়ে দিলে হয় 81। তাহলে পরের সংখ্যাগুলো কি হবে, 78, 75, 72, 69 আর 66। এর পরের অঙ্কে বলা হয়েছে যোগ করি। দেখো এখানে 28 আর 7 যোগ করার কথা বলা হয়েছে। তাহলে 7-এর পর থেকে 8 গাঁট পর্যন্ত গুনলে কত হয় না, 15 হয়। 15-র 5 বসলো, হাতে থাকলো 1। তাহলে 2-এর সঙ্গে 1 হাতের 1 যোগ করলে কত হয়, 3। তাহলে উত্তর কত হবে, 35। এরপর দেখো 2-এর দাগের অঙ্কে বলা হয়েছে বিয়োগ করি। তো এই ক্ষেত্রে দেওয়া আছে 37 বিযুক্ত 4। তাহলে এইখানে 4-এর পর থেকে আমরা যদি 7 পর্যন্ত গুনি, অর্থাৎ 4-এর পর 5, 6, 7, কত গাঁটে গিয়ে 7 মিললো না, 3 গাঁটে। তাহলে 3 এখানে বসিয়ে দিলাম। আর তারপরে দেখো সামনের যে লাইনটা, সেখানে নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে ধরে নিতে হবে 0 আছে। আর তাহলে ওপরে যেহেতু 3 আছে, তাহলে এখানে কত বসে যাবে না, 3 বসে যাবে। তারপর 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে গুণ করি। তো 13 গুণিত 3 বলা হয়েছে। তাহলে 3 তিরিকে কত হয়, 9, আর 3 একে কত হয় না, 3। তাহলে উত্তর কত হলো, 39। এরপর চলে যাব 4-এর দাগের অঙ্কে। সেখানে বলা হয়েছে ওপর নিচে লিখে যোগ করি। তাহলে আমরা এটা দেখে নেব। দেখো ওপরে লিখলাম 67 যুক্ত 7। তাহলে এক্ষেত্রে যোগ করলে 7-এর সঙ্গে 7 যোগ করলে, অর্থাৎ 7-এর পর থেকে আমরা যদি 7 গাঁট পর্যন্ত গুনি, তাহলে হয় কত না 14। 14-র 4 বসলো, হাতে থাকলো কত, 1। 6-এর সঙ্গে হাতের 1 যোগ করে দিলে কত হয় না, 7। তাহলে উত্তর হয়ে গেল 74। তারপর দেখো 43 যুক্ত 6 যুক্ত 20। তাহলে এই ক্ষেত্রে
শূন্য আছে, তারপর 6, 6 এর পর থেকে আমরা কত গাঁট পর্যন্ত গুনবো? না 3 গাঁট পর্যন্ত। তাহলে 6 এর পর 7, 8, 9, তাই তো? 9 বসে গেল এখানে। আর এই দিকে দেখো 2 এর পর থেকে আমরা 4 গাঁট পর্যন্ত গুনবো। তাহলে 2 এর পর 3, 4, 5, 6। তাহলে এটা হয়ে গেল কত? না উত্তর হয়ে যাবে তোমার 69। এরপর দেখো গয়ের দাগের অঙ্কে বলা হয়েছে যে এই সংখ্যাগুলো 74, 17 যুক্ত 5। তাহলে এই তিনটেকে যোগ করলে কি হয় দেখো। 5 এর পর আমরা 7 গাঁট পর্যন্ত গুনবো। তাহলে 5 এর পর 6, 7, 8, 9, 10, 11, 12 হচ্ছে। 12 এর পর আবার 4 গাঁট পর্যন্ত গুনবো। তারপর 13, 14, 15, 16। তাহলে 16 হচ্ছে। 16 6 বসলো, হাতে থাকলো কত? 1। তাহলে 7 এর সঙ্গে নিচের 1 যোগ করলে কত হয়? 8। আর হাতের 1 যোগ করে দিলে হয় 9। তাহলে উত্তর হয়ে গেল কত? না 96। তাহলে ঘয়ের দাগে দেখো যে অঙ্কটা দেওয়া আছে, তাহলে 64 যুক্ত 6 যুক্ত 8। এখানে দেখো 8, 6 আর 4 এইগুলোকে যোগ করলে হয় 18। 18-র 8 বসলো, হাতে থাকলো কত? 1। 6-এর সঙ্গে হাতের 1 যোগ করে দিলে হয় কত? না 7। তাহলে উত্তর কত হবে? না 78। এরপর সংখ্যা দেওয়া আছে। এখানে কিন্তু যে ওপর নিচে যে সংখ্যাগুলো বসানো সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে। এককের ঘরের আর দশকের ঘর যদি করো, তাহলে এককের ঘরের লম্বালম্বি কোন সংখ্যাগুলো বসছে আর দশকের ঘরে লম্বালম্বি কোন সংখ্যাটা বসছে সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে, কারণ বসানো ভুল হলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো 4, 3, 6 এই তিনটে সংখ্যাকে যোগ করলে হয় 13। তাহলে 13 3 বসলো আর হাতে থাকলো কত? 1। তাহলে হাতের 1 আর নিচের 1টা যোগ করলে কত হয়? 2। তাহলে উত্তর কত হবে? না 23। এরপর তোমাদের চয়ের দাগে যে অঙ্কটা আছে 5 যুক্ত 4 যুক্ত 23। তাহলে এইগুলোকে যোগ করলে দেখো 3, 4, 5 এগুলোকে যোগ করলে হয় 12। 12-র 2 বসলো, হাতে থাকলো কত? 1। নিচের 2 আর হাতের 1 যোগ করলে কত হয়? 3। তাহলে উত্তর হলো 32। এরপর দেখো 5-এর দাগে বলা হয়েছে উপর নিচে লিখে বিয়োগ করি। আমি আশা করব তোমরা যেহেতু ক্লাস 3-তে উঠে গেছো, যে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো মোটামুটি ভালোই পারো। তাহলে আমি এখানে আর বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি না, তোমাদের আমি অঙ্কগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো 27-এর সঙ্গে 27 বিযুক্ত 7 যদি লিখি, তাহলে দেখো সাথে সাথে মিলে গেল 0 আর 2 বসে গেল। তাহলে উত্তর কত হলো? 20। তারপর দেখো 47 বিযুক্ত 15। তাহলে এই ক্ষেত্রে 5-এর পর যদি 7 পর্যন্ত গুনি, তাহলে 2 গাঁটে গিয়ে 7 হচ্ছে, 2 বসে গেল। আর একই রকমভাবে আমরা যদি 4 থেকে 1 বিয়োগ করে দিই, তাহলে 3 হবে। তাহলে উত্তর হবে 32। এরপর দেখো 74 বিযুক্ত 5। এই ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে? না হাতে ধরতে হবে, কারণ 5-এর ওপরে যে সংখ্যাটা আছে মাথার ওপরে, সেটা কিন্তু 5-এর থেকে সংখ্যাটা কম, তাই তো? তাহলে বা 5-এর থেকে সংখ্যাটা ছোট। তাহলে সেক্ষেত্রে আমাদের কি ধরতে হবে? না 14। তাহলে 5-এর পর আমরা যদি 14 পর্যন্ত গুনি, তাহলে 9 গাঁটে গিয়ে কিন্তু আমাদের 14 সংখ্যাটা মিলছে। তাহলে 9 বসে গেল। আর এই ক্ষেত্রে আমাদের কিন্তু হাতে থাকে কত? না হাতে থাকে 1। সেই 1টা আমরা কি করি? না নিচের যে পাশে যে লাইনটা আছে তার নিচের সংখ্যার সঙ্গে যোগ করি। কিন্তু এই ক্ষেত্রে 0 আছে, অর্থাৎ কিছু নেই, যেহেতু 0 ধরে নিতে হবে। তাহলে 0-এর সঙ্গে যদি 1 যোগ করা হয়, তাহলে তার উত্তর কি হয়? 1 হয়। তাহলে 1-এর পর থেকে আমরা কত পর্যন্ত গুনবো? না 7 পর্যন্ত গুনবো। তাহলে কোথায় গিয়ে 7 সংখ্যাটা মিলছে? না আমাদের 6 গাঁটে গিয়ে 7 সংখ্যাটা মিলছে। তাহলে এখানে আমরা 6 বসিয়ে দিলাম। এরপর দেখো 48 থেকে 14 বাদ দিলে থাকে 34, তাই তো? তারপর দেখো 55 থেকে 12 বাদ দিলে থাকে 43, আর 63 থেকে 14 বাদ দিলে থাকে কত? না 49। এই ক্ষেত্রেও কিন্তু হাতে তোমাদের ধরতে হবে। ধরে আগের অঙ্কটা, অর্থাৎ গয়ের দাগের অঙ্কটা আমি যেরকমভাবে করে তোমাদের দেখালাম সেই রকমভাবেই অঙ্কটা করে নেবে। এরপর আমরা চলে যাব 6-এর দাগে। তাহলে এখানে কি বলা হয়েছে? না উপর নিচে লিখে গুণ করি। তাহলে কয়ের দাগে আমরা লিখব 6 গুণিত 3। তাহলে 3 6 কত হয়? না 18। এরপর দেওয়া আছে 16 গুণিত 4। তাহলে 4 6 কত হয়? 24। তাহলে 24 4 বসলো, হাতে থাকলো কত? 2। তাহলে 4 1 4 আর হাতের 2টা এই 4-এর সঙ্গে যোগ করে দাও, হয়ে গেল কত? 6 বসে গেল। তাহলে মোট তাহলে উত্তরটা কি বেরোলো? না 64। এরপর বলা হয়েছে দেখো 14 গুণিত 5। তাহলে 5 4 কত হয়? 20। 20 0 বসলো, হাতে থাকলো 2। 5 1 5, 5-এর সঙ্গে এই হাতের 2টা যোগ করে দাও, তাহলে হয়ে গেল কত? 7। তাহলে আমাদের উত্তর বেরোলো কত? না 70। এরপর ঘয়ের দাগে দেখো 21 গুণিত 3। তাহলে 3 1 3, 3 2 6। তাহলে উত্তর কত বেরোলো? না 63। তারপর দেখো 10 গুণিত 5। তাহলে 5 শূন্যে কত হয়? 0।
আমরা শূন্যর সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই শূন্যই আমাদের উত্তর হবে। তাহলে দেখো ৫ শূন্যয় শূন্য বসলো আর ৫ একে ৫, তাহলে উত্তর হয়ে গেল কত না ৫০। আর তারপর দেখো ২৪ গুণিত ৪, তাহলে ৪ ৪ ৪ কত হয় ১৬, ১৬ ৬ বসলো, হাতে থাকলো কত ১, তাহলে ৪ ২ ৮, ৮-এর সঙ্গে আমরা হাতের একটা যোগ করে দেবো, হয়ে গেল কত ৯। তাহলে আমাদের উত্তর কি বেরোলো, অর্থাৎ গুণফল কি বেরোলো না ৯৬। এরপর দেখো ৭-এর দাগে বলা হয়েছে ভাগ করি, ভাগফল ও ভাগশেষ লিখি। তো এই ক্ষেত্রে তোমাদের একটা ছকের সাহায্যে আমি কিন্তু ভাজক কোনটা, ভাজ্য কোনটা, ভাগফল আর ভাগশেষ কোনটা দেখিয়ে দিলাম। এরপর আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো প্রথম অঙ্কটাতে করে দেখানোই আছে। এরপর দেখো ৫৫, এই ৫৫কে অর্থাৎ এখানে ভাজ্য দেওয়া আছে ৫৫ আর ভাজক দেওয়া আছে ৫, তাহলে ৫ দিয়ে আমরা ৫৫কে ভাগ করে দেখব। এইখানে দেখো ৫ একে কত হয় ৫, তারপর দেখো ৫টা নেমে গেল, আবার ৫ একে ৫, তাহলে আমাদের কিন্তু ভাগশেষ মিলে গেল। তাহলে ভাগশেষ এখানে আমরা কি লিখব না ০, আর ভাগফল লিখব কত না ১১। এরপর দেখো আমাদের ৪৯কে ৩ দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা তাহলে কি করব না ৩ একে ৩, তাই তো ৩ ২ ৬ বেশি হয়ে যাচ্ছে ৪ থেকে, তাহলে আমরা ২ বসাতে পারবো না। তাহলে ৩ একে ৩ করলাম, আমাদের বিয়োগ করলে হচ্ছে কত না ১, ৫ থেকে আমরা ৯ নামিয়ে দিলাম। তাহলে আমরা দেখি নামটা পড়ে ৩ ৬ ১৮ হয়, আর ৩ ৭ কত হয় ২১ হয়, তাহলে ২১টা বেশি, তাহলে ৩ ৬ ১৮ বসিয়ে দিলাম। এখানে দেখো আমাদের ভাগশেষ কিন্তু তাহলে ১ রয়ে গেল, আর ভাগফল কত হলো না ১৬। এরপর দেখো ৮-এর দাগের অঙ্কে বলা হয়েছে ভাগ করি, ভাগফল ও ভাগশেষ লিখি। মানে আগে যেই অঙ্কগুলো করে এলাম সেই রকমভাবেই আমাদের করতে হবে। তো এই ক্ষেত্রে ওপর নিচে করে কিন্তু দেখানোর কথা বলা হয়নি, তবুও আমাদের যেহেতু ভাগফল ভাগশেষ লিখতে হবে, আমরা করে দেখে নেব। দেখো ২৭কে ৩ দিয়ে ভাগ করতে বলা হয়েছে, তাহলে আমরা নামটা পড়ি, কারণ যেহেতু ২ সংখ্যাটা মানে প্রথম সংখ্যাটা ৩-এর থেকে ছোট হচ্ছে, তাহলে পাশের সংখ্যা তো আমাদের নিতেই হবে, তাহলে পুরো ২৭ সংখ্যাটাকেই আমরা নেব। তাহলে ৩ ৯ ২৭, তাহলে আমাদের ভাগফল হবে ০, আর ভাগফল বলছি ভাগফল হবে আমাদের ৯, আর ভাগশেষ হবে ০। এরপর দেখো ৪৪কে ৪ দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব না ৪ একে ৪ বসালাম, মিলে গেল, তাহলে ৫ থেকে ৪ সংখ্যা নেমে গেল, তারপর আবার ৪ একে ৪, এক্ষেত্রেও আমাদের মিলে গেল, তাহলে ভাগফল কি হলো না ১১ এবং ভাগশেষ হলো ০। এরপর দেখো গয়ের দাগে বলা হয়েছে ৩৬কে ৩ দিয়ে তোমাদের ভাগ করে দেখাতে হবে, তাহলে ৩ একে ৩, তাই তো। তারপর দেখো ৩-এ ৩-এ মিলে গেল ০, তাহলে বসানোর দরকার নেই, ৫ থেকে ৬ নামলো, ৩ ২ ৬, তাহলে আমাদের ভাগফল কত বেরোলো না ১২, আর ভাগশেষ কিন্তু আমাদের মিলে গেছে, অর্থাৎ ০। তারপর ঘরের দাগে বলা হয়েছে ১৭কে ৩ দিয়ে ভাগ করার কথা। এক্ষেত্রে এক সংখ্যাটা যেহেতু ৩-এর থেকে কম, তাহলে আমাদের পুরো পাশের সংখ্যাটাও নিতে হবে, তাহলে পুরো সংখ্যাটা নিয়ে নিলাম, তাহলে ৩ ৫-এ ১৫। ৩ ৬ যদি আমরা বসাতে যাই সেই ক্ষেত্রে কিন্তু ১৭ থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ৫-এই বসাতে হবে, তাহলে ৩ ৫-এ ১৫, তাহলে এখানে কিন্তু আমাদের ভাগফল হয়ে গেল ৫, আর ভাগশেষ রয়ে গেল কত না ২। এরপর আমাদের ৩৪কে ৪ দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব না পুরো ৩৪ নিয়ে নিলাম, তাহলে ৪ ৮-এ কত হয় ৩২। তারপরেও যদি আমরা ৪-এর নামটা পড়ে দেখি, অর্থাৎ ৪ ৯ ৩৬ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ৩৪-এর থেকে ৩৬ সংখ্যাটা বেশি হয়ে যায়, তাহলে আমাদের ৪ ৮-এই বসাতে হবে, তাহলে ৪ ৮-এ কত হয় ৩২। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো বিয়োগ করলে ২ থেকে যাচ্ছে, তাহলে ভাগশেষ হয়ে গেল ২, আর ভাগফল হয়ে গেল ৮। এরপর দেখো ৫৭কে আমাদের ৫ দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ৫ একে ৫ বসে গেল, তারপর ৭ নেমে গেল ৫ থেকে, তাহলে ৫ একে ৫ আমরা আবার বসিয়ে দিলাম, তাহলে এই ক্ষেত্রে দেখো বিয়োগ করলে আমাদের ২ থেকে যাচ্ছে, তাহলে ভাগশেষ রয়ে গেল ২, আর ভাগফল হয়ে গেল ১১। এরপরে দেখো যেই অঙ্কগুলো দেওয়া আছে, অর্থাৎ কাঠিতে পুঁথি বসানোর অঙ্ক, সেগুলো এখানে খুবই সহজ এবং খুব মজাদার অঙ্ক। দেখো প্রথমেই কাঠিতে এককের ঘরে ৩টে পুঁথি দেওয়া আছে, তাহলে এখানে কি লিখবো না ৩, তাহলে ৩টি ফুল। তারপর দেখো ৪টি ফুল দেওয়াই আছে, তাহলে এইখানে আমরা 4টে যে পুঁথি সেটা বসিয়ে দেব। তারপর দেখো 6টি ফুল লেখা আছে এখানে, তাহলে 6টা পুঁথি বসিয়ে দেব। 7টা ফুল লেখা আছে এখানে, তাহলে এখানে 7টা পুঁথি বসিয়ে দেব। আর এখানে কিন্তু ফুলের সংখ্যা বা পুঁথির সংখ্যা যেটা, সেটা আমরা কি গুণে বার করব। তাহলে কটা আছে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তাহলে এখানে ৮ লিখে দিলাম। তাহলে এই অঙ্কগুলো দেখো হয়ে গেল। দেখো এর পরের পৃষ্ঠাতেই আবার দেখতে পাবে যে তোমরা কিন্তু এককের ঘরের যে কাঠি সেটা কিন্তু করে এসেছো, এখানে কিন্তু একক দশক দুটো ঘরেই কিন্তু কাঠি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এককের ঘরে প্রত্যেকটাতেই কিন্তু 0 দেওয়া আছে, তাহলে এখানে কোনো পুঁথি বসানোর দরকার নেই। এরপর দেখো এখানে যেগুলো আছে দশকের ঘরে ৫ আছে, তাহলে 5টা পুঁথি বসিয়ে দেবো। তারপরে যে
সংখ্যাটা দেওয়া আছে ৭০, তাহলে এককের ঘরে ০ তাহলে বসানোর দরকার নেই। আর দশকের ঘরে দেওয়া আছে ৭, তাহলে এখানে ৭টা পুঁথি বসিয়ে দেব। এর পরের দেখো যে সংখ্যাটা দেওয়া আছে ৯০, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এককের ঘরে ০, তাহলে পুঁথি বসানোর কোনো দরকার নেই। আর দশকের ঘরে আমরা কিন্তু ৯টা পুঁথি বসিয়ে দেব, তাহলে এই অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। এর পরের তাহলে অঙ্কগুলো লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু তোমাদের প্রথমের অঙ্কটা করে দেখিয়ে দেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী আমরা দেখে দেখে পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো এখানে বলা হয়েছে বেলা কুড়িয়েছে কটা, না ২১টা ফুল। তাহলে এককের ঘরে কত আছে, না সংখ্যা ১, তাহলে এখানে এককের যে কাঠিটা দেওয়া আছে সেখানে একটা পুঁথি আমরা আঁকবো। আর দশকের ঘরে থাকছে ২, তাহলে এখানে আমরা দুটো পুঁথি আঁকবো। তাহলে দশকের ঘরে এখানে কি বসবে, না ২, আর এককের ঘরে বসবে ১, তাহলে এটাকে কি বলে, না ২১, সেটা আমরা কথায় লিখব। তারপর দেখো মলয় কুড়িয়েছে ড্যাশটা ফুল, এখানে কটা ফুল আছে, না দেখো এককের ঘরে লক্ষ্য করো ৩, তারপর ৩, ৬, ৭, ৮, ৮টা ফুল আছে, তাহলে ৮ লিখলাম। আর দশকের ঘরে কত আছে, না ৩টে, তাহলে এটা হবে ৩৮টি ফুল। তাহলে দশকের ঘরে কত বসবে, না ৩, আর এককের ঘরে কত বসবে, না ৮, আর এখানে ৩৮ কথাটা কিন্তু আমরা তোমাদের কথায় লিখব। তারপর দেখো শিবু কুড়িয়েছে ৪৫টি ফুল, তাহলে এককের ঘরে আমরা ৫টা পুঁথি আর দশকের ঘরে ৪টি পুঁথি আঁকলাম। আর দশকের ঘরে তাহলে কত বসবে, ৪, আর এককের ঘরে বসবে ৫, তাহলে এখানে আমরা কত লিখব, না ৪৫। তারপর বলা হয়েছে রানু কুড়িয়েছে ৫৪টি ফুল, তাহলে ৪টি পুঁথি বসাবো এককের ঘরে, ৫টা পুঁথি বসাবো দশকের ঘরে। দশকের ঘরে এখানে বসবে ৫, আর এককের ঘরে বসবে ৪, আর আমরা এখানে কথায় কি লিখব, না ৫৪। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। এরপর আমরা পরের পৃষ্ঠার অঙ্কতে চলে যাব। তাহলে এখানে দেখো লেখা আছে শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে কত, না ৪৫ যুক্ত ৫৪, তাহলে ৪৫ আর ৫৪ যোগ করলে কত হয়, ৯৯, তাই তো। তাই এখানে দেখো এককের ঘরে ৯টা আর দশকের ঘরেও ৯টা পুঁথি রয়েছে। তারপর দেখো বেলা ও শিবু মিলে কুড়িয়েছে কত, না ২১ যুক্ত ৪৫, তাহলে ২১ আর ৪৫ যোগ করলে কত হয়, না ৬৬, তাহলে এককের ঘরে ৬টা পুঁথি এবং দশকের ঘরেও ৬টা পুঁথি বসবে। তারপরের অঙ্ক আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে দেখো আমি ও রানু মিলে কুড়িয়েছি, এখানে দেওয়া আছে দেখো ১৮ যুক্ত ৫৪, তাহলে ১৮ আর ৫৪ যোগ করলে কত হয়, না ৭২, তাহলে এখানে সেই জন্য দেখো এককের ঘরে দুটো পুঁথি এবং দশকের ঘরে ৭টা পুঁথি কিন্তু বসানো আছে। এর পরের অঙ্কে চলে যাব। এর পরের অঙ্কতে দেখো বলা হয়েছে একের দাগে আমার কাছে ২৩টি কুল ছিল, দিদি আরও ৮টি কুল আমাকে দিল। তাহলে আমার কাছে ছিল ২৩টা আর যুক্ত দিয়ে দিদি দিয়েছে ৮টা, তাহলে ২৩ আর ৮ যোগ করলে হয় ৩১টা। তাই জন্য এখানে দেখো এককের ঘরে একটা এবং দশকের ঘরে ৩টে পুঁথি কিন্তু বসানো রয়েছে। এরপরে আমরা পাশে যদি একটা ঘর দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে যে এককের সংখ্যাগুলো আছে, অর্থাৎ যে তোমাদের ২৩ এবং ৮ যে সংখ্যাটা বলে দেওয়া হয়েছিল তার ২৩-এর এককের ঘরের সংখ্যা তাহলে ৩, আর এখানে তো ৮ এককের ঘরের সংখ্যা পড়ে আছে, তাহলে এই এককের ঘরের সংখ্যাগুলোকে যদি আলাদা করে যোগ করা হয় সেই ক্ষেত্রে কি উত্তর বেরোবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটা বসিয়ে দেবো আর উত্তরটা এই যে ওপরে যে ফাঁকা ঘরটা আছে এইখানেও বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল। তারপর দেখো এখানে বলা হয়েছে নিজেরা কাঠি ও পুঁথি এঁকে সমাধান করি। তো ২-এর দাগের অঙ্কে বলা হয়েছে পুকুরে প্রথম দিনে ২৮টি রুই মাছ ছাড়া হলো এবং পরের দিন ২৫টি রুই মাছ ছাড়া হলো। এখন দুদিনে পুকুরে মোট মাছ ছাড়া হলো ড্যাশটি। তাহলে এটা আমরা দেখে নেব। তাহলে ২৮ যুক্ত ২৫, তাহলে এই দুটোকে যদি যোগ করা হয় উত্তর হবে কত, না ৫৩। তাহলে এই ওপরের ফাঁকা ঘরেও ৫৩ বসিয়ে দেবো আর এখানে যে কাঠির নিচেতে যে ফাঁকা ঘরটা দেওয়া আছে সেখানেও বসিয়ে দেবো। তাহলে এককের ঘরে কি বসবে, না ৩, ৩টে পুঁথি এবং দশকের ঘরে বসবে ৫টা পুঁথি। এবার দেখো এই যে ২৮-এর যে এককের ঘর সেখানে ৮ আছে এবং ২৫-এর এককের ঘরে ৫ আছে, তাহলে ৮ এবং ৫ যোগ করলে কি হয়, না ১৩, সেটাও কিন্তু পাশের এই ঘরটাতে করে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরের অঙ্কে অর্থাৎ ৩-এর দাগের অঙ্কে বলা হয়েছে বাবা বাজারে গিয়ে ১০ টাকার তরমুজ, ৫১ টাকার মাছ ও ২০ টাকার আলু কিনলেন। বাবা মোট ড্যাশ টাকা খরচ করলেন। তাহলে এই তিনটে যে খরচ হয়েছে ১০ যুক্ত ৫১ যুক্ত ২০, এই তিনটে সংখ্যাকে আমরা যোগ করে দেব। তাহলে এগুলোকে যোগ করলে যোগফল কত বেরোবে, না ৮১ টাকা। তাহলে এখানে আমরা এই ফাঁকা ঘরেতে ৮১ টাকা লিখব আর যে কাঠির নিচে যে ফাঁকা ঘরটা দেওয়া আছে সেখানেও লিখব। তাহলে এককের ঘরে হবে একটা পুঁথি এবং দশকের ঘরে হবে ৮টা পুঁথি।
তো দেখো তারপরের যে অঙ্কটা দেওয়া আছে সেখানে ৪ নম্বরে বলা হয়েছে আজ স্কুলের প্রথম শ্রেণীতে ৩৮ জন এবং দ্বিতীয় শ্রেণীতে ৪৬ জন এসেছে। ওই দুটি শ্রেণীতে মোট ড্যাশ জন এসেছে। তাহলে আমরা কি করব না যোগ করে দেব। তাহলে দুটো মিলিয়ে মোট আমাদের কত জন এসেছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে ৩৮ যুক্ত ৪৬ যোগ করলে কত হয় না ৮৪ হয়। তাহলে আমরা এককের ঘরে ৪টে পুঁথি এবং দশকের ঘরে ৮টা পুঁথি এখানে কিন্তু এঁকে দেব। তারপরে দেখো কি বলা হয়েছে ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তো ৫-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে তার কিন্তু দেখো নিচেতে সমস্যাটা দেওয়া আছে কি না আমার কাছে ৪২টি লজেন্স ছিল, মধু ৩৩টি লজেন্স দিল, এখন আমার কাছে ড্যাশটি লজেন্স রইল। তাহলে আমরা কি করব না মোট বার করতে গেলে কি করতে হবে না ৪২ এবং ৩৩কে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করলে কত উত্তর বেরোবে ৭৫ উত্তর বেরোবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না এককের ঘরে ৫টা এবং দশকের ঘরে ৭টা পুঁথি কিন্তু এঁকে দেব। আর এই শূন্যস্থানে যে সমস্যার যে ঘরে শূন্যস্থান দেওয়া আছে সেখানেও আমরা উত্তরটা বসিয়ে দেব। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। তারপরের অঙ্ক আমরা দেখে নেব। এরপরে দেখো যে ৬-এর দাগের অঙ্কটা দেওয়া আছে সেখানে কিন্তু সমস্যা আলাদা করে লিখে দেওয়া নেই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাটা লিখতে হবে। তার আগে আমাদের দেখে নিতে হবে যে এখানে যে পুঁথিগুলো এঁকে দেওয়া আছে কোনটাতে কতগুলো আছে। তাহলে প্রথম যদি আমরা দেখি সেইখানে কিন্তু আমরা দেখব ৪৫টা পুঁথি আছে মোট। আর এইদিকে যুক্তর চিহ্ন দিয়ে যেই ছবিটা আছে সেখানে কিন্তু ২৫টা পুঁথি আছে। তাহলে এবার আমরা সমস্যাটা লেখার চেষ্টা করি। দেখো আমার কাছে ৪৫টি গুলি ছিল। কাঁচের গুলি নিয়ে অনেক বাচ্চারা খেলা করে না? সেই গুলির কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে আমার বন্ধু আরও ২৫টি গুলি দিল। এখন আমার কাছে ড্যাশটি গুলি হলো। তাহলে এবার আমরা কি করব না এই ৪৫ আর ২৫ এইগুলোকে যোগ করে দেব। যোগ করলে আমাদের কত উত্তর বেরোবে না যোগফল বেরোবে ৭০। তাহলে আমরা এখানে দেখো এককের ঘরে যেহেতু শূন্য আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো পুঁথি আঁকবো না। আর দশকের ঘরে আমরা ৭টা পুঁথি এঁকে দেব। আর এই যে সমস্যাটা তৈরি করা হয়েছিল তার শূন্যস্থানে আমরা ৭০ বসিয়ে দেব। তাহলে এই অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। আমি এখানে যতটা সম্ভব পেরেছি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।